ভারতবর্ষের স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বা মেঘের দেশ মেঘালয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে কোনো মোটর ব্লগিং নয়, আজকে আমরা মেঘালয় ট্রিপ যেটা করেছিলাম তার বাজেট নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা নভেম্বরে যে ট্রিপটা করেছি মেঘালয়, তো তোমরা অনেকেই জানতে চেয়েছো এই ট্রিপে আমার কত কী খরচ হলো, আর অনেকেই জানতে চেয়েছো আমার বাইক সম্পর্কে, ঠিক আছে। তো অনেকে বলেছো আমার বাইকের একটা রিভিউ দিতে। তো আমার বাইকের রিভিউ তোমাদের কতটা কাজে লাগবে জানি না, কারণ এই বাইকটা অলরেডি ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো যারা এটা নিতে চাও তারা সেকেন্ড হ্যান্ড হতে পেতে পারো, নতুন পাবে না। তাও তোমরা যখন বলছো আমি একটা রিভিউ ছোটো করে দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই জানতে চাও আমার বাইক সম্পর্কে, অনেক কৌতূহল আছে আমার বাইক নিয়ে কী প্রবলেম ফেস করি, বা বাইক আমাকে কতটা সাপোর্ট করে, তো এই বাইকে আমি স্যাটিসফাইড কিনা, বা 110 সিসি বাইকে লং রাইড করা যায় কিনা, বা 110 সিসি বাইকে লং রাইড করতে গেলে কী কী সুবিধে বা কী কী অসুবিধা আমাদের ফেস করতে হয়। তো এই সব কিছু নিয়ে আমি ছোটো করে বলবো, যাতে করে তোমাদের একটু সুবিধা হয়। যারা লো সিসি বাইক ব্যবহার করো তারা লং ট্যুরে যেতে পারবে কিনা তাদের লো সিসি বাইক নিয়ে, তাদের একটা আইডিয়া হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হলো, আমার যে এক্সপিরিয়েন্স হলো, কী কী অবস্টাকলস আমি ফেস করেছি এবং সেটা কীভাবে এড়ানো যেত। তো সেই মতো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো মেঘালয় ট্রিপে আমার অভিজ্ঞতা, আমার খরচ, কিছু টিপস তোমাদের দেবো যাতে করে তোমাদের খরচ একটু কম হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বুঝেছি কীভাবে একটু কম খরচে ট্যুর করা যায়, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ট্রিপটা ছিল 9 দিনের, 19th-11 থেকে 27th-11। একটা ট্যুর প্রপারলি প্ল্যান করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আইটিনারি সিলেক্ট করা। ডে 1-এ আমরা গেছি কলকাতা থেকে শিলিগুড়ি। আমরা নিয়েছি NH-12, কারণ এই NH-12টা এখন সবচেয়ে ভালো রুট। রাস্তাটাও নতুন হয়েছে। ডালখোলা পর্যন্ত সবাই চেষ্টা করে NH-12 নেওয়ার। ডালখোলার পর থেকে আমরা NH-27 নিয়েছি। তো শুরুতে NH-27 কিছুটা ডালখোলা থেকে ইসলামপুর কিষানগঞ্জ পর্যন্ত রাস্তাটা একটু খারাপ, তারপরে মোটামুটি রাস্তা ঠিক আছে। শিলিগুড়ি পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিক পাবে। এবার শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার প্ল্যানটা তোমাদের একটু কেয়ারফুলি করতে হবে, কারণ যারা গুগল ম্যাপ ফলো করো তাদেরকে বলবো একটু কেয়ারফুল হওয়ার। অন্ধের মতো গুগল ম্যাপকে বিশ্বাস করো না, স্থানীয় লোকদের জিজ্ঞেস করো, না হলে গুগল কিন্তু অনেক এদিক ওদিক রাস্তা দেখিয়ে দেয়, কারণ গুগলের টেন্ডেন্সি হলো শর্টকাট রুটে নিয়ে যাওয়ার। তো সে তোমাকে এমন রুটে গিয়ে ফেলে দেবে যে খানা খন্দ ভরা। তো আমার যেটা ভুল হয়েছে, আমি ওই গুগল যেরকম দেখিয়েছি আমি শর্টকাট নিয়েছি, আর সেই খানা খন্দ ভরা রাস্তা, ঠিক আছে, সেখানে গিয়ে ভীষণই বিপদে পড়ে গেছিলাম। আর প্রচুর আর রিমোট জায়গা, আর ওখানে ভেতর দিয়ে সিঙ্গেল লেনের রাস্তা, খুবই বাজে কন্ডিশন ছিল রাস্তা, ঠিক আছে। আমি দেখেছি শর্টকাট সময় কম লাগছে, সেই মতো ঢুকে গেছি। ওটাও আমার উচিত হয়নি, আমার হাইওয়ে ছাড়াটাই উচিত হয়নি। তো এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে। দরকার পড়লে লোককে জিজ্ঞেস করো, সবচেয়ে ভালো হচ্ছে ট্রাক ড্রাইভারদের জিজ্ঞেস করো। স্থানীয় লোকেদের জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না। স্থানীয় লোকেরা খুব জোর তোমাকে 100 কিলোমিটার কি 200 কিলোমিটার পর্যন্ত বলবে, তার বেশি তারা জানে না, তারা বলতেও পারবে না। যদি জিজ্ঞেস করতেই হয়, জিজ্ঞেস করবে ট্রাক ড্রাইভারদের, তারা তোমাকে একদম প্রপার রুট বলে দেবে। আমি ট্রাক ড্রাইভার বন্ধুদের কাছ থেকে ভীষণ হেল্প পাই, আর বিশেষ করে পাঞ্জাবি ড্রাইভারদের আমার ভীষণ ভালো লাগে। ওদের সাথে কথা বলতে ভালো লাগে, মানুষগুলো খুব মিষ্টি হয়। তো মাঝে মধ্যেই ধাবায় ওদের সাথে দেখা হয়ে যায়, আর খুব ভালো লাগে ওদের সাথে বেশ কথা বলতে, বেশ ভালো লাগে। আর ওরা যেহেতু রাস্তায় থাকে সবসময়, ওদেরও প্রচুর এক্সপিরিয়েন্স থাকে, তো সেখান থেকে অনেক কিছু শেখার থাকে। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি শিখতে চাও, যারা রাইড করো, যারা লং রাইড করো, এদের লাইফস্টাইল এবং এদের জার্নির অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা আছে। তো এটাই আমার এক্সপিরিয়েন্স হয়েছে এবার যাওয়ার সময়। ফেরার সময় কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কারণ রুটটা আমি বুঝে গিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা শিলিগুড়ি থেকে NH-27 ধরবে, NH-27 ছাড়বে না, ঠিক আছে। যেখানেই যাবে NH-27, এটাই সবসময় মাথায় রাখো। পুরোটাই তোমার 4 লেনের রাস্তা পাবে। কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আছে, কিছু কিছু জায়গা 10-15 কিলোমিটার হয়তো সিঙ্গেল লেন পাবে, না হলে তোমার পুরোটাই হচ্ছে 4 লেনের রাস্তা একদম গুয়াহাটি পর্যন্ত। সুতরাং NH-27 ছাড়বে না, পুরো গুয়াহাটি পর্যন্ত NH-27 ছাড়বে না। এবার গুয়াহাটি থেকে শিলং একটাই রাস্তা, ওখানে অ্যারাউন্ড 88 কিলোমিটার। এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আমি একটু বলবো অ্যাকোমোডেশন। ওকে, কোনো অপরিচিত নতুন জায়গায় গেলে আমি চেষ্টা করি রেলওয়ে স্টেশনের আশেপাশে থাকার, ঠিক আছে। যেহেতু রেলওয়ে স্টেশনের পাশে, ওখানে মোটামুটি একটা কম্পিটিটিভ প্রাইসে হোটেল পাওয়া যায়। তো গুয়াহাটি তো ঠিক তাই করেছি, ওখানে রেলওয়ে স্টেশনের পাশে পল্টন বাজার বলে জায়গা আছে, ওটা একদম রেলওয়ে স্টেশনের গায়ে। তো গুয়াহাটিতে তোমরা থাকলে ওই পল্টন বাজারে তোমরা হোটেল খোঁজো, ওখানে তোমরা সস্তায় হোটেল পেয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আমি করি, হোটেল একটু সস্তায় পাওয়া যায়, সেটা হলো প্রপার সিটিতে না থেকে সিটির একটু আগে বা আশেপাশে সারাউন্ডিংয়ে আউটস্কার্টে থাকো, তো তাতে হোটেল একটু কম রেটে পাওয়া যায়, আর তাতে ভিড়টাও এড়ানো যায়। আর এগুলো মেইন রোডের উপরে হয়, যার ফলে মুভ করাটা খুব সুবিধা হয়। হোটেল থেকে বেরোলে কিক মারলে বেরিয়ে গেলে, আর সিটির মধ্যে ঢুকে গেলে তোমাকে জ্যাম ফেস করতে হবে। তো বেটার হলো আউটস্কার্টে মেইন রোডের উপরেই হোটেল খোঁজো।
তাতে হোটেলটা একটু সস্তা হয় আর একটু নিরিবিলিও হয়। তো শিলংয়ে আমি ঠিক তাই করেছিলাম। শিলংয়ে নর্মালি সবাই পুলিশ বাজারে গিয়ে থাকে। তো পুলিশ বাজার প্রচণ্ড কনজাস্টেড। হ্যাঁ, যারা বাজার ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, যারা বাজার ভালোবাসে মার্কেটিং করতে চাও তাদের জন্য ঠিক আছে, জায়গাটা ঘুরে দেখতে চাও তাদের জন্য ঠিক আছে, হার্ট অফ দ্য টাউন। সেখানে কিন্তু হোটেল অনেক কস্টলি হবে, সেখানে খাবার এবং হোটেল দুটোই কিন্তু কস্টলি হবে। তো আমি ওই জন্য পুলিশ বাজারে প্রায় 4.5-5 কিলোমিটার আগে মাওলাই বলে একটা জায়গা আছে, সেখানে ছিলাম। সেখান থেকে তোমার উমিয়াম লেকটাও খুব কাছে, বা যেটাকে বড়াপানি লেক বলে, সেই বড়াপানি বা উমিয়াম লেক থেকে 5 কিলোমিটার, আর ওখান থেকে আবার পুলিশ বাজারও 4-5 কিলোমিটার। তা মাঝে একটা জায়গা, ওখান থেকে তুমি চাইলে লেকটাও ঘুরে আসতে পারো। ওখান থেকে লেকটা ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো, আমরা তো 5 কিলোমিটার মর্নিং ওয়াকই করি। তো ওখান থেকে মর্নিং ওয়াকে তুমি হেঁটে লেকে পৌঁছে যাবে। তো পুলিশ বাজারে তুমি 1200-1500 নিচে তুমি ঘরই পাবে না। আর সেখানে আমি মাওলাইতে ছিলাম, আমার রুম রেন্ট ছিল মাত্র 900 টাকা। আর আরেকটা সুবিধা হলো, এর আশেপাশে যে রেস্তোরাঁ বা দোকান রয়েছে খাবার, এখানে তুমি সস্তায় খাবার পাবে, প্লাস লোকাল ফুড পাবে, যেটা তুমি হার্ট অফ দ্য সিটিতে পাবে না। তো যে কোনো জায়গায় তোমরা যদি লোকাল ফ্লেভার চাও, লোকাল ফুড চাও এবং সস্তায় চাও, তাহলে আউটস্কার্টে থাকার চেষ্টা করো। ওখানে স্থানীয় লোকেদের সাথে মিশেও কথা বলো, ভালো লাগবে, তুমি ওই জায়গাটাকে ফিল করতে পারবে আরও বেটার। সেটা ওই ভিড়ভাড়টায় হয় না। তো আমি এটা করি, আমার ভালো লাগে, তো তোমরাও করতে পারো। তো তোমাদের কেমন লাগবে জানি না, তবে আশা করি ভালোই লাগবে। তো এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চেরাপুঞ্জির আইটিনারি সেট করা। তো তার উপর ডিপেন্ড করবে তুমি কতগুলো জায়গা কভার করবে, কত দিনে ট্যুরটা কমপ্লিট করবে। তো এই সবই ডিপেন্ড করে আইটিনারির উপরে। এবার ডে 4 হলো শিলং থেকে চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি তো আমি একই জিনিস করেছি, ওখানে চেরাপুঞ্জি বা সোহরা যে প্রপার টাউন সেখানে না থেকে আমি একটু আউটস্কার্টে থেকেছি, যার ফলে ওখানে আমার একটু সস্তায় হয়েছে। ওখানে মোটামুটি 1500-2000 টাকা এরকম রুম রেন্ট হয়। সেখানে আমি যেখানে ছিলাম ওখানে 1100 টাকায় হয়ে গেছে, ঠিক আছে, উইথ ব্রেকফাস্ট। আর তাতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ওখানে একটা খুব সুন্দর ফ্যামিলি পেয়েছি। আর যেহেতু জায়গাটা রিমোট, ট্যুরিস্ট ওখানে অতটা যায় না, তো যার ফলে স্থানীয় লোকেরা অনেক বেশি মেশে ট্যুরিস্টদের সাথে, ঠিক আছে, এখানে মিক্সিংটা প্রপার হয়। তো যার ফলে ওখানে খুব সুন্দর একটা ফ্যামিলি পেয়ে গেছি আমি, বাবা মা ছেলে মেয়ে পুরো 4 জনের ফ্যামিলি। তাদের সাথে এত মিলেমিশে গিয়েছিলাম যে সেকেন্ড ডেতে পুরো ফ্যামিলি আমার সাথে ঘুরেছে। তো ডে 2তে চেরাপুঞ্জিতে ওরা সকালবেলা আমাকে একটা রিমোট জায়গায় নিয়ে যায়, যেখানে ট্যুরিস্টরা যায় না। জায়গাটা এতটাই রিমোট আর এতটাই মানে ভার্জিন যে ট্যুরিস্টরা তার খোঁজ এখনও পায়নি, ঠিক আছে, কারণ ওটা এখনও কমপ্লিট হয়নি, রাস্তাও তৈরি হয়নি। তো এই জন্য লোকাল ফ্লেভার যদি পেতে চাও, টাউনের বাইরে থাকো, টাউনের ভেতরে নয়। তো ওখানে চেরাপুঞ্জিতে আমি 2 দিন ছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা গেছি ডাউকির রাস্তায়। তো ডাউকি যেতে গেলে অনেকগুলো পয়েন্ট পড়ে, যেগুলো আমি কভার করেছি। সেখানে এক জায়গায় ব্যাম্বু ট্রেকিং হয়, সেটাও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এটা ডাউকি যাওয়ার রাস্তাতেই পড়ে। তো ডাউকি যাওয়ার আগে এই জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো। এবার ডাউকি থেকে শিলংয়ে ফেরারও 2টো রাস্তা আছে। এক তোমরা যেতে পারো পাইনুসলা হয়ে, আরেকটা যেতে পারো জোয়াই দিয়ে, যেটা দিয়ে আমি এসেছি। এই জোয়াইয়ের রুটটা হচ্ছে অসাধারণ সুন্দর রুট, যেটা একটু বেশি ঘুরতে হয় কিন্তু খুব সুন্দর রুট। তো জয়ন্তিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই জোয়াই রুটটা নাও। ডাউকি থেকে সরাসরি গুয়াহাটি ফেরা যায়, খুব বেশি ডিস্টেন্স না, ওখান থেকে 200 কিলোমিটার হবে ওখান থেকে গুয়াহাটি। এই রুটটা হচ্ছে একদম পাহাড়ের মাথা দিয়ে যাবে, অসম্ভব সুন্দর রুট উইথ অসম্ভব সুন্দর সিনিক বিউটি। তো এটা তোমরা মিস করো না। ডাউকি তো তোমরা জানোই, ডিসেম্বর জানুয়ারি মাসে যদি যাও, এই ডাউকির জল একদম কাচের মতো স্বচ্ছ থাকে। এই নদীর উপর দিয়ে বোটিং একটা অসাধারণ অভিজ্ঞতা। তো এবার আমরা আসছি আমাদের বাজেটে, ঠিক আছে। এরকম আমি পুরোটা বলছি না, ডিটেলস তুমি আমার পিডিএফ থেকে পেয়ে যাবে। আমি তোমাকে টোটাল খরচটা বলছি, ঠিক আছে। তো এই পুরো সিরিজে আমি টোটাল রান করেছি 2676 কিলোমিটার, আর আমার তেল পড়েছে 51 লিটার, আর খরচ হয়েছে 5260 টাকা। আর এন্ট্রি ফিজ, ওখানে প্রচুর এন্ট্রি ফিজ দিতে হয়েছে। তো আমার টোটাল এন্ট্রি ফিজ গেছে 520 টাকা। আর ডাউকিতে বোটিং করেছে, সেখানে লেগেছে 1200 টাকা। ওখানে 45 মিনিটসের রাইড ছিল, পুরোটা ঘুরিয়ে দেখিয়েছে। ওটাই হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ প্যাকেজ, একদম বাংলাদেশ বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। এছাড়াও 800 টাকারও একটা প্যাকেজ আছে, ওটা পুরোটা ঘোরায় না। আর ওখানে আমাকে একবার মোবিল টপ আপ করতে হয়েছে 50 টাকার, আর একবার মোবিল চেঞ্জ করেছি 500 টাকার। তো 550 টাকা আমার মোবিলের জন্য গেছে। আর টোটাল ফুডে আমার খরচ হয়েছে 2875 টাকা। আর ফুড মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা খেয়েছি, ঠিক আছে। আর সবশেষে হচ্ছে হোটেল, আর হোটেলে আমার খরচ হচ্ছে 6920 টাকা। আর সব খরচ যদি আমি জুড়ি, আমার টোটাল খরচ হয়েছে 17325 টাকা। এবার আমি আসি আমার বাইক কেমন পারফর্ম করলো। তো টোটাল কিলোমিটার আমি রান করেছি 2676, আর পেট্রোল রেখেছে 51, ডিভাইড করো, মাইলেজ আসছে 52 কিলোমিটার্স। নট ব্যাড, এটা খুব ভালো মাইলেজ দেয় আমার বাইকটা, ঠিক আছে। তো শহরের মধ্যে 65 কিলোমিটার দিয়ে দেয়, লংয়ে গেলে 80-90-তে ছোটে গাড়ি, তো যার ফলে একটু বেশি তেল পড়ে আর কি।
তো নর্মালি অ্যারাউন্ড 50-52 কিলোমিটার দিয়ে দেয়। লাদাখে যে গেলাম ওখানে আমার মাইলেজ ছিল অ্যারাউন্ড 50 কিলোমিটার, কারণ ওটা একটু রাফ টেরেন ছিল, ওই জন্য তেলটা বেশি পুড়েছে। মেঘালয়তে আমি একটু বেটার মাইলেজ পেয়েছি, অ্যারাউন্ড 52, নট ব্যাড। এবার আসি আমার বাইকের রিভিউতে। তো এটা ঠিক রিভিউ না, তো ছোটো করে আমি তাদেরকে একটু শেয়ার করে দিই আমার এক্সপিরিয়েন্স, যাতে করে তাদেরকে হেল্প করে, তো তাতে তাদেরও একটু কনফিডেন্স বাড়বে। তো অনেকেই মনে করে যে লো সিসি বাইক নিয়ে লং রাইডে যাওয়া যায় না, তো এটা তাদেরকে একটু হেল্প করবে। তো কারণ তোমরা যদি চাও যে কোনো বাইক নিয়ে তোমরা যেতে পারো, এটা কোনো সমস্যাই নয়, সমস্যাটা এখানে। ঠিক আছে, তোমার মাইন্ডসেট যদি ঠিক থাকে, কনফিডেন্স থাকে, পৃথিবীটাকে দেখা এবং জানার ইচ্ছা যদি থাকে, আমি বলবো পাগলামি, ঠিক আছে, এই পাগলামি যদি থাকে তবে সম্ভব। এবার আমি আসছি আমার রিভিউতে। আমার বাইক হচ্ছে হিরো প্যাশন প্রো BS6 মডেল, 2020 মডেল বাইক। এটা 110 সিসি সেগমেন্টের বাইক। তো এই লো সিসির বাইকগুলো একটা সুবিধা হলো এর ওয়েট খুব কম হয়, তো যেটা আমাদের ভীষণ হেল্প করে। কারণ আমাদের তো বিভিন্ন রকম ট্রেনের উপর দিয়ে যেতে হয়, অনেক অফরোডিং করতে হয়, সেখানে প্রচুর ফল হয়, ঠিক আছে, আচার প্রচুর খেতে হয়। তো সেক্ষেত্রে গাড়ি পড়ে গেলে সেটাকে তুলতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যখন উইথ লাগেজ একটা গাড়িকে তুলতে খুব কষ্ট হয়। যেখানে তোমার অক্সিজেন হাই অ্যালটিটিউডে, যেখানে অক্সিজেন কম থাকে, সেখানে জিনিসটা আরও লেবোরিয়াস হয়ে যায়, মানে তুমি সেই স্ট্রেংথই পাবে না, যেহেতু অক্সিজেন কম, তুমি সেই স্ট্রেংথই পাবে না। সেক্ষেত্রে হালকা গাড়ি একটা বিরাট অ্যাডভান্টেজ। আরেকটা সুবিধা হলো এর লেন্থ, এই গাড়িটা যথেষ্ট লম্বা, দুটো হুইলের মধ্যে গ্যাপ অনেক বেশি, যার ফলে এই মডেলটা লং রাইডে আমাকে খুব সুন্দর স্টেবিলিটি দেয়। এটা একটা অ্যাডভান্টেজ আমার এই বাইকের। আরেকটা হলো মাইলেজ, ভীষণ ভালো মাইলেজ। লং রাইডে যদি 50-52 যদি মাইলেজ পাই, এর চেয়ে ভালো আর কি হতে পারে। রাইডটাকে অনেক সস্তা করে দেয় অ্যাকচুয়ালি। নর্মালি তোমার লং রাইডে একটা হেভি সিসি বাইক 25-30 এরকম মাইলেজ দেয়, আর সেখানে তুমি প্রায় ডাবল মাইলেজ পাচ্ছ, তো দ্যাট ইজ কোয়াইট গুড। তো এখানে পেট্রোলের খরচ জাস্ট অর্ধেক হয়ে যায়। কিন্তু লংয়ে যেহেতু 80-90 এই রেঞ্জে বাইক ছোটে, তো ওখানে তেলটা বেশি পড়ে, তো ওখানে অ্যারাউন্ড 50 মাইলেজ পাওয়া ইটস কোয়াইট গুড। আর ওয়াটার ক্রসিংগুলোতেও হালকা বাইক ভীষণই কমফোর্টেবল, ভারী বাইক আটকে যাবে, হালকা বাইক বেরিয়ে যায়। এগুলো হচ্ছে সব প্রোজ। এবার আসি কনস। অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হলো পাওয়ার কম। ন্যাচারালি এটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। হাইওয়েতে আমি 80-90 তার উপরে ছড়াতে পারি না, যেদিকে সময়টা বেশি লাগে। আরেকটা অসুবিধা, যখন পাহাড়ে, যখন একটু আপওয়ার্ডে যাই বা স্লোপে থাকি, তখন আমার পাশ দিয়ে সব বাইকগুলো বেরিয়ে যায়, আর আমার বাইক তখন 30-40, ঠিক আছে, আর আমার পাশ দিয়ে অন্যান্য বাইকগুলো গাঙা করে বেরিয়ে যাচ্ছে। আমার ওই 30-40 তার উপরে ওঠেই না, তো সেখানে পাওয়ারের একটা অভাব ফিল করি। তো যার ফলে বিশেষ করে পাহাড়ি জায়গায়, যেসব জায়গায় গুগল 3 ঘন্টা দেখায়, সেখানে আমার 4 ঘন্টা লাগে। আর প্যাশন প্রো টায়ারটাও সরু, যদিও টিউবলেস টায়ার, ওটা একটা সুবিধে। তো সরু টায়ারে অনেকের মনে হয় যে সরু টায়ারে বোধহয় অফ রোডিং ভালো হয় না, গ্রিপ কম, কিন্তু আমার আজ পর্যন্ত সরু টায়ার বলে কোনো অসুবিধা হয়নি। সব রকম ট্রেনে আমি গেছি। তো পুরোপুরি বরফের উপর দিয়ে এখনও রাইড করিনি, তবে হালকা বরফ বা ব্ল্যাক আইসের উপর দিয়ে রাইড করেছি, সরু টায়ারে কোনো অসুবিধা হয়নি। তো উইন্টারে যদি কোনো দিন লাদাখ যাই, তখন এই টায়ার কতটা পারফর্ম করবে আমি জানি না, সেই এক্সপিরিয়েন্স আমার নেই। আদারওয়াইজ আমার কোনো অসুবিধা হয় না সরু টায়ারে। যারা আমার স্টক টায়ার, সেরকম অফ রোডিং টায়ারও নয়, তাতেও আমার কোনো অসুবিধা হয়নি। আরেকটা সুবিধা হলো লো মেনটেন্যান্স। এর মেনটেন্যান্স কস্ট অনেক কম আসে, তবে প্রপার রেগুলার মেনটেন্যান্স ইজ ভেরি এসেন্সিয়াল। বিশেষ করে যদি লো সিসি বাইক হয়, তার উপর স্ট্রেসটা অনেক বেশি পড়ে, মেশিনের উপর অনেক বেশি চাপ পড়ে, যার ফলে নিয়মিত মেনটেন্যান্সটা দরকার। তো বরাবরই আমি সার্ভিসিং নিয়মিত করাই, যাওয়ার আগে একবার সার্ভিসিং করাই, ফিরে এসে আবার একটা সার্ভিসিং করাই। তো নিয়মিত সার্ভিসিং ইজ মাস্ট, বিশেষ করে লো সিসি বাইকের ক্ষেত্রে। আর এই লো সিসির উপরে চাপটা অনেক বেশি পড়ে। আমি 80-90-তে ছোটাই, অতটা না ছোটালেই ভালো, মোটামুটি 70-80-তে চালানোই ভালো, কিন্তু আলটিমেটলি হাইওয়েতে গিয়ে ওই 80-90-তেই চলে আর কি। আর একবার অভ্যেস হয়ে গেলে ওর নিচে তুমি চালাতেও পারবে না। তবে 70-80-তে চালানোই বেটার, যেহেতু লো সিসির বাইক। তো তার দামও আমাকে দিতে হয়েছে। তো কিছুদিন আগে আমার ইঞ্জিন চেঞ্জ করতে হয়েছে, তখন মোটামুটি 30,000-এর উপর রান হয়ে গেছিলো। তখন আমি সিলিন্ডার চেঞ্জ করি, ভালভ চেঞ্জ করি, পিস্টন চেঞ্জ করি, এগুলো সব চেঞ্জ হয়েছে। যদিও ওয়ারেন্টির মধ্যে ছিল বলে আমার পয়সা লাগেনি, ওয়ারেন্টির মধ্যে হয়ে গেছে। কিন্তু সেটাও হওয়ার কথা নয়, সেটা হয়েছিল অ্যাকচুয়ালি ভাইজ্যাগে গিয়ে আমি মোবিলটা চেক করিনি, তার আগে কখনো প্রয়োজন পড়েনি, ঠিক আছে। তো গাড়ি যত পুরনো হয় তত মোবিলের উপর চাপটা বেশি পড়ে, ঠিক আছে। তো ভাইজ্যাগ যাওয়ার সময় মোবিলটা আমি চেক করিনি, ফেরার সময় যখন ভাইজ্যাগ থেকে যখন ফিরেছি কলকাতায়, তখন একদম ড্রাই হয়ে গেছিলো। সেই সময় মেশিনের পুরো ক্ষতি হয়ে গেছিলো, সেটাই ব্লান্ডার হয়ে গেছে। তো তখনই আমাকে সিলিন্ডার, পিস্টন, ভালভ সব চেঞ্জ করতে হয়েছে। এই জন্য তোমাদের বলি, মোবিলটা রেগুলার চেক করো, তাহলে আমার মতো দাম দিতে হবে, ঠিক। তো আলটিমেটলি তুমি যদি আমাকে স্কোর দিতে বলো, আমি আমার বাইক প্যাশন প্রো BS6 2020, একে আমি 5-এর মধ্যে 4 দেবো। আমি 5-এর জায়গায় 4টে স্টার দিচ্ছি, একটা স্টার কাটছি লো পাওয়ারের জন্য। এছাড়া এই বাইকের আর সব ভালো। আরেকটা অ্যাডভান্টেজ হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমার এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, তো সেটা আমাকে ভীষণ হেল্প করে অফ রাইডিংয়ের ক্ষেত্রে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আমাদের যদি এটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।